নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি। আর তোমরা শুনছো নীতিমূলক গল্পের আসর এবং ভৌতিক গল্পের আসর। আমার ছোট ছোট ভাই বোন এবং দাদা দিদিদের আমার এই চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক অভিনন্দন। যিনারা আমার প্রতিদিনের শ্রোতা বন্ধু, তাঁদের উদ্দেশ্যে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আর যিনারা আজ নতুন আমার চ্যানেল ভিজিট করছেন, তাদের উদ্দেশ্যে জানাই অনেক অনেক স্বাগত, অভিনন্দন এবং ধন্যবাদ। যারা নতুন বন্ধু, তাদের উদ্দেশ্যে বলবো, যদি আমার গল্পটা শুনে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে আমি এইরূপ যে সমস্ত গল্প নিয়ে উপস্থিত হব, সময় মতো সেগুলো নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করার থাকলে কমেন্ট করতে পারেন, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকে আমি আমার যে গল্পটা নিয়ে আলোচনা করতে চলেছি, গল্পটার নাম হলো হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা কুপার সাহেবের বাংলো। তো চলো কথা না বাড়িয়ে আজকে আমরা শুরু করে দিই হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা কুপার সাহেবের বাংলো। কাজ শেষ হতেই স্টেশনের দিকে রওনা হলাম। নামেই স্টেশন, টিনের ছোট একটা চালা, সেখানে টিন বিক্রির বন্দোবস্ত। 10.5 হাত প্ল্যাটফর্ম, দুটি টিমটিমে তেলের বাতি। স্টেশনে যখন গিয়ে পৌঁছলাম তখন 7:30। কেউ কোথাও নেই, টিকিট ঘর বন্ধ। প্ল্যাটফর্মের ওপর কে একজন ঘুমুচ্ছিল। আমার আওয়াজে উঠে বসলো। তাকে জিজ্ঞেস করলাম, ট্রেন কটায় রে? জামশেদপুরে ফিরব। লোকটা আদিবাসী, দু হাতে চোখ মুছে বিস্ময় দৃষ্টি মেলে কিছুক্ষণ আমাকে দেখল। তারপর 6:30টায় শেষ ট্রেন চলে গিয়েছে বাবু, আবার ট্রেন কাল বেলা 10টায়। সর্বনাশ, তাহলে রাত কাটাবো কোথায়? একই শীতকাল, একবার হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যেন গায়ে হাজার ছুঁচ ফুটছে। স্টেশনে কোথাও শোবো তার উপায় নেই। তাড়াতাড়ি বেরিয়ে এলাম। সাইকেল রিকশার চিহ্নও নেই। লোকটা বোধহয় আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে। আবার প্ল্যাটফর্মে ফিরে এলাম, আদিবাসীর সামনে। হ্যাঁ রে, এখানে কোথাও হোটেল আছে? হোটেল? লোকটা এমন ভাবে চেয়ে রইল, হোটেল শব্দটা যেন সে জীবনে এই প্রথম শুনছে। বুঝিয়ে দেবার ভঙ্গিতে বললাম, সরাইখানা, যেখানে রাতটা কাটাতে পারি। না বাবু। কথা শেষ করেই লোকটা গায়ে কাপড় টেনে শুয়ে পড়ল। সঙ্গে সঙ্গে নাসিকা ধ্বনি। এরপর ধাক্কা দিলেও উঠবে এমন মনে হলো না। সঙ্গে বিছানাপত্র বা বাক্স প্যাটরা কিছুই ছিল না, থাকবার কথাও নয়। শহরের অফিস থেকে এখানে একটা জরুরি চিঠি বহন করে এনেছিলাম। বন বিভাগের ছোট্ট একটা অফিস আছে, সেখানে একটা টেন্ডার পৌঁছে দেওয়া। আসবার সময় বাসে এসেছিলাম, যাবার সময় শুনলাম সব বাস বন্ধ। পথের মাঝখানে একটা বাস বুঝি মানুষ চাপা দিয়েছে। ব্যাস, তাই নিয়ে হইচই কাণ্ড। ইট মেরে গোটা কয়েক বাস অচল করার পর বাস আর যাচ্ছে না। অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে একটা সাইকেল রিকশা ধরে স্টেশনে এসেছিলাম। ট্রেনেরও তো এই ব্যাপার। এই ঠান্ডায় এভাবে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকলে জমে যাওয়ার আশঙ্কা। যেভাবে হোক আশ্রয় একটা খুঁজতেই হবে। আলোয়ানটা কোটের ওপর ভালো করে জড়িয়ে হাঁটতে আরম্ভ করলাম। দুপাশে ঘন জঙ্গল। বন্যজন্তু আছে কিনা ঈশ্বরই জানেন। উপস্থিত জোনাকি বাঁধ দেখা যাচ্ছে। সমস্ত শরীর ঠকঠক করে কাঁপছে। বারবার হাঁটুতে ঠোকাটুকি হয়ে যাচ্ছে। বুকের মধ্যে এমন শব্দ হচ্ছে
যে কোনো মুহূর্তে যেন হৃদস্পন্দন থেমে যেতে পারে। অনেকটা চলার পর জঙ্গলের এলাকা পার হলাম। লোকালয়ের চিহ্ন নেই, কুলিদের দু একটা ঝুপড়ি, সেখানে আশ্রয় চাওয়া মানে অর্থহীন। অন্ধকার রাত, আকাশে চাঁদ নেই, একটা নক্ষত্রও নয়। ভাবলাম বন বিভাগের অফিসে চলে যাই, প্রহরীকে ডেকে তুলে তার ডেরায় রাত কাটাবার ব্যবস্থা করি। আন্দাজে রাস্তা ধরে অনেকটা চললাম। তেপান্তরের মাঠ, মাঝে মাঝে আগাছার ঝোপ। আসবার সময় এ মাঠ দেখেছিলাম বলে মনে পড়ল না, তার মানে রাস্তা ভুল করেছি। শুধু কি কনকনে শীত? সকালে পেটে শুধু চা রুটি পড়েছিল, ব্যাস, তারপর থেকে খালি পেট। ভেবেছিলাম বাস যখন মাঝে মাঝে থামে তখন রাস্তার পাশের দোকান থেকে কিছু কিনে নেব। হাত ঘড়ি দেখে বুঝলাম প্রায় 2.5 ঘন্টা ধরে ঘুরপাক খাচ্ছি। গাছ দেখে মনে হচ্ছে একই জায়গায় ঘুরছি। এভাবে সারা রাত ঘুরলে তো মারা পড়ব। এবার রাস্তা ছেড়ে মরিয়া হয়ে মাঠের মধ্যে দিয়ে কোনাকুনি হাঁটতে শুরু করলাম। উঁচু নিচু জমি, বারবার ঠোক্কর লাগলো। কাটা গাছে পায়ের ছাল রক্তাক্ত হলো। হঠাৎ সামনের দিকে চেয়ে চমকে উঠলাম। অন্ধকারেও দেখা যাচ্ছে সাদা একতলা বাড়ি, টালির ছাদ। ক্লান্ত দুটি পা টেনে নিয়ে কোনো রকমে বাড়ির দরজায় গিয়ে উপস্থিত হলাম। মনে মনে ঠিক করলাম, যারই বাড়ি হোক হাতে পায়ে ধরে আশ্রয় ভিক্ষা করব। বিছানার দরকার নেই, মেঝের উপর শুয়ে থাকব, তবু তো মাথার উপর একটা আচ্ছাদন থাকবে। দরজা ঠেলবার আগেই দরজা খুলে গেল। পাদ্রির পোশাক পরা দীর্ঘ চেহারার একটা লোক হাতে হ্যারকিন নিয়ে এসে দাঁড়ালো। কে? আমি আশ্রয় প্রার্থী, শীতে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছি, দয়া করে একটু বিশ্রাম আশ্রয় দেন যদি রাতটুকুর জন্য। আসুন আসুন। পাদ্রি এক পাশে সরে দাঁড়ালো। আমি তার গা ঘেঁষে ছুটে ভেতরে গিয়ে দাঁড়ালাম। সামনেই আগুন জ্বলছে, ফায়ার প্লেসে অনেক কাঠ জড়ো করা। আমি আগুনের সামনে বসে হাত পা সেঁকতে লাগলাম। আহ, কি আরাম! ঈশ্বর করুণাময়, প্রাণটা বাঁচল। পাদ্রি দরজা বন্ধ করে পেছনে এসে দাঁড়ালো। এখানে কোথায় এসেছিলেন? বন বিভাগের অফিসে। বন বিভাগের অফিস? সে তো এখান থেকে মাইল 10 কম নয়। আমার দুর্ভাগ্যের কাহিনী সবই আমি বললাম। পাদ্রি সমবেদনা সূচক শব্দ করে বলল, পুওর বয়, অনেক কষ্ট পেয়েছেন, বুঝতে পারছি আপনি খুবই ক্ষুধার্ত, কিন্তু আমার ভাঁড়ার একেবারে খালি। আমি 8টায় খেয়ে নিয়েছি, বোধ হয় একটা ডিম পড়ে আছে, সেটাই আপনাকে দিতে পারি। ছোট একটা ডিম অমলেট করে পাদ্রি নিজে আমার মুখের সামনে ধরল। খুব ক্ষুধার্ত কুকুরের সামনে রুটির টুকরো ফেলে দিলে যেমন হয়, তেমনি ভাবে আমি অমলেটের উপর ঝাঁপিয়ে পড়লাম। কয়েকটা মুহূর্ত, তারপরই প্লেট পরিষ্কার। ধপধপে কোমল বিছানা, গরম কম্বল। পাদ্রি দরজা বন্ধ করে আমাকে দরজা পর্যন্ত এগিয়ে দিল একটা রুমের। আর দেরি করবেন না, আপনি ভীষণ পরিশ্রান্ত, শুয়ে পড়ুন, আশা করি কাল বাস চালু হয়ে যাবে। খুব সাবধানে দরজা ভিজিয়ে পাদ্রি বেরিয়ে গেল। কম্বলটা গায়ে জড়িয়ে বিছানায় শরীর ঠেকাবার সঙ্গে সঙ্গে গভীর নিদ্রায় মগ্ন হয়ে গেলাম। রাত কত জানবার উপায় নেই। হাত ঘড়িটা খুলে জানালার তাকে রেখে দিয়েছিলাম। হঠাৎ চোখে উজ্জ্বল আলো লাগতে চমকে চোখ খুললাম। ভোর হয়ে গেল বোধ হয়। কাঁচের জানালা দিয়ে সূর্যের আলো এসে পড়েছে। ঘুমের ঘোর কাটতে একটু সময় নিল। চোখ চেয়ে যা দেখলাম তাতে আমার সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। খাড়া হয়ে উঠল মাথার সমস্ত চুলগুলো। উজ্জ্বল হ্যারিকেন হাতে একটা মুখ আমার ওপর ঝুঁকে পড়েছে। মুখ বললাম বটে, কিন্তু মুখ নয়,
একটা মরার মাথা, চোখের জায়গায় বিরাট গর্ত, দাঁতগুলো বেরিয়ে আছে। এ যে জ্যান্ত মানুষ গো! কতদিন পরে জ্যান্ত মানুষ দেখলাম, তাও আবার পুরুষ মানুষ। পুরুষ মানুষ কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে মনে হলো চোখের গর্ত থেকে তীব্র লাল আলো বিচ্ছুরিত হলো। খটখট করে উঠল দাঁতের সার। এই পুরুষগুলোকে দুনিয়া থেকে মুছে ফেলতে পারতাম। কথাগুলো সব আমার কানে এলো, কিন্তু সমস্ত ইন্দ্রিয় এত ক্লান্ত যে সবকিছু শোনার বা বোঝার সাধ্য আমার ছিল না। কি হয়েছে রে? কি হয়েছে? আর একটা কর্কশ শব্দ কানে এলো। চোখ ফিরিয়ে দেখলাম আলোর তাই আর একটা মুখ ভেসে উঠছে। এও মুখ নয়, পোরোটি। শূন্যে শুধু মুখটা ভাসতে ভাসতে এলো। এই দেখ, জলজ্যান্ত একটা পুরুষ মানুষ এসেছে, গায়ে মাংস রয়েছে, আরাম করে আমাদের জমিতে শুতে এসেছে। বলিস কি জোয়ান, স্পর্ধা তো কম নয়। তোর তো মনে আছে আমার কথা? ও মা, মনে নেই আবার? এই তো সেদিনের কথা, আমার চোখের সামনেই তো সবকিছু ঘটলো। আমি তো কোনোদিন ভুলবো না, সে ঘটনা ভোলা যায় না ডরোথি। এইটুকু বুঝতে পারলাম দুজনেই মেয়ে, একজনের নাম জোয়ান আর একজনের নাম ডরোথি। উজ্জ্বল হ্যারিকেনটা দুলে দুলে উঠতে লাগলো, আর সঙ্গে সঙ্গে কর্কশ একটা শব্দ, ঘর ঘর ঘর। বাড়ির সাদা দেওয়ালগুলো সরে সরে গেল। হালকা সবুজ রং করা চারটে দেওয়াল এসে আমাকে ঘিরে ফেলল। আগের দেওয়াল সাদা আর একেবারে শূন্য, কিন্তু এ দেওয়ালে নকশা কাটা কাগজ আঁটা, গোটা দুয়েক ছবি টাঙানো, একটা ক্যালেন্ডার। আমি অবশ হয়ে পড়ে আছি। দু একবার উঠবার চেষ্টা করেও পারলাম না। নিজের গায়ে চিমটি কাটলাম, বেশ লাগলো। তার মানে আমি সজ্ঞানে রয়েছি। তাহলে চোখের সামনে এসব অমলেটের সঙ্গে অল্প একটু জল খেয়েছিলাম, পাদ্রি দিয়েছিল, সেই জলের মধ্যে কি মাদক দ্রব্য কিছু মেশানো ছিল, যার ফলে চোখের সামনে অলৌকিক এসব দৃশ্য দেখে চলেছি। একটু দৌড়ে কোলাহল হলো শোনা গেল, পুরুষ পুরুষ কণ্ঠ। তারপরই দেখলাম একটি যুবতীকে টানতে টানতে একজন যুবক প্রবেশ করলো। এদিকে লক্ষ্য করিনি। গোটা দুয়েক সোফা, সামনে একটা সেন্টার টেবিল। যুবতীকে এনে যুবকটি সোফার উপর আছড়ে পড়ল। যুবতীর সাজ পোশাক দেখে লজ্জা পেলাম। পাতলা ফিনফিনে একটা স্কার্ট পরনে, ভেতরে আর কোনো আবরণ নেই। তাছাড়া টানাটানি করে আনার জন্য স্কার্টের অনেক জায়গায় ছিঁড়ে গেছে। যুবকটি কোমরে হাত দিয়ে দাঁড়ালো। শয়তানি, একেবারে তোকে হাতে নাতে ধরেছি। বল, জানালা দিয়ে যে লোকটা পালালো সে কে? যুবতী মাথা নাড়ল। আর্থার, ভুল দেখেছো তুমি। নিশ্চয়ই ক্লাব থেকে নেশা করে এসেছো। আমি তোমার দেরি দেখে বিছানায় শুয়ে পড়েছিলাম। জানি তোমার কাছে ডুপ্লিকেট চাবি আছে, ঢুকতে কোনো অসুবিধা হবে না। যিশুর দিব্যি, তোমাকে আমি সত্যি কথা বলছি। যুবক সজোরে যুবতীটাকে একটা লাথি মারল। যুবতী সামলাতে না পেরে কৌচো থেকে মেঝের উপর গড়িয়ে পড়ল। পোশাক সরে গিয়ে ঊর্ধ্বাঙ্গ একেবারে অবারিত। চিট, তোর এই পাপ মুখে যিশুর পবিত্র নাম উচ্চারণ করিস না। যে লোকটা পালালো সে কপার কারখানায় ম্যানেজার হালদার, তা আমি জানি। তোদের আশনাই অনেক দিন থেকে চলছে, সে খবরও আমি রাখি। আমি শুধু ধরবার অপেক্ষায় ছিলাম। তুমি মিথ্যা দোষারোপ করছো আর্থার। ডরোথিকে জিজ্ঞাসা করো, সে তোমাকে সব কথা বলবে। ডরোথি? আর্থার মাটিতে থুতু ফেলল। সে তো আরেক শুকরি। তার কাজ কলোনির মেয়েদের
পুরুষ জোগানো স্বামীর অনুপস্থিতিতে। তা আমার জানতে বাকি নেই। তাকেও আমি ছাড়বো না। সে অনেক ঘরের শান্তি নষ্ট করেছে। তাকে দুনিয়া থেকে আমি একবারে হাঁটিয়ে দেব। তুমি সব বাজে কথা বলছো। নিজের দোষ ঢাকবার জন্য এসব কথার অবতারণা করছো তুমি। চোপড়াও। আমি ক্লাবে জুয়া খেলি, মদ খাই, কিন্তু কোনোদিন কোনো ছেলে মেয়ে মানুষের দিকে চোখ তুলে চেয়েছি? কেউ বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ জানি, পুরুষ মানুষের 7 খুন মাপ। দোষ করে আবার উল্টো পাল্টা কথা। এবার আর্থার সজোরে যুবতীর পেটে একটা লাথি মারল। 2 হাতে পেটটিতে ধরে যুবতী কোঁকিয়ে উঠল। কি সর্বনাশ করছো তুমি? জানো না আমার পেটে তোমার সন্তান? আমাদের ভবিষ্যৎ বংশধরকে তুমি কি মেরে ফেলবে? আর্থার যুবতীর চুলের মুঠি ধরে টেনে তুলতে যাচ্ছিল। কথাটা শুনে থমকে দাঁড়িয়ে পড়ল। আমার সন্তান? নিশ্চয়, তোমার ছাড়া আর কার? জোয়ানার আর্থার পিটারের সন্তান। ছেলে হলে এর নাম রাখবো ড্যানিয়েল, আর মেয়ে হলে ক্যারোলিন। জোয়ান আর বলতে পারল না। আর্থারের উৎকট হাসির শব্দে মাঝপথে থেমে গেল। দেওয়ালে একটা কোট টাঙানো ছিল। হাসতে হাসতে আর্থার কোটের পকেট থেকে একটা খাম বের করল। তারপর সেই খাম খুলে একটা কাগজ বের করে চেঁচিয়ে উঠল, দেখ, ডাক্তার সেনের রিপোর্ট। আমি কোনোদিন সন্তানের জন্ম দিতে পারবো না। গত যুদ্ধ আমার এই সর্বনাশ করেছে। অপারেশন করে গুলি বের করার সময় আমার পৌরুষত্ব হরণ করেছে। কাজেই যেটা তোর পেটে এসেছে সেটা নেটিভ হালদারের দান। নিজের কথায় নিজে ধরা পড়েছিস। শয়তানি, আজ তোর শেষ দিন। আর্থার কোমর থেকে রিভলভার বের করল। রিভলভার দেখে জোয়ান মরিয়া হয়ে আর্থারের ওপর ঝাঁপিয়ে পড়ল। দুজনের ধস্তাধস্তি শুরু হলো। আমি বুঝতে পারলাম ঘামে আমার সমস্ত দেহ ভিজে গেছে। চেঁচাতে গিয়ে দেখলাম গলা থেকে কোনো স্বর বের হচ্ছে না। চোখের সামনে একটা নারকীয় কাণ্ড ঘটে যাবে, অথচ আমি অসহায়ের মতো দেখব, ভাবতেও খারাপ লাগলো। কিন্তু আমি নিরুপায়। উঠে বসবার শক্তিও সংগ্রহ করতে পারলাম না। কি হচ্ছে, কি হচ্ছে আর্থার? বাড়িটা নরককুণ্ড করে তুলেছে যে। জানালার কাছে আর একটি তরুণের এসে দাঁড়ালো। জোয়ান মেয়েটিকে দেখে চিৎকার করে উঠল, ডরথি, আমাকে বাঁচাও, পশুটা আমাকে শেষ করে দিতে চাইছে। মুহূর্তের জন্য জোয়ান একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল। অর্থাৎ এ সুযোগটাকে আর হারালো না। রিভলভারের নল একেবারে জোয়ানের মাথায় ঠেকিয়ে ট্রিগার টিপল। গুড়ুম একটা নীল আলোর শিখা। সঙ্গে সঙ্গে ঘিলুর কিছুটা ছিটকে দেওয়ালে আটকে রইল। জোয়ানের শরীরটা 2-1 মুহূর্ত স্থির হয়ে রইল। তারপর টলে পড়ল মেঝের ওপর। সারা মুখে রক্তে ভেসে গেল। খুন খুন খুন, আর্থার খুন করেছে। ডরথি চিৎকার করে উঠল, তোকেও শেষ করব, সাক্ষী রাখতে নেই। আর্থার রিভলভার হাতে জানালে দিয়ে লাফিয়ে বাইরে পড়ল। একটু পরেই গুড়ুম করে একটা শব্দ এবং নারী কণ্ঠের চিৎকার। তারপরই অখণ্ড নিস্তব্ধতা। বোঝা গেল আর্থারের দ্বিতীয় গুলিতে ডরথি খতম হয়েছে। আবার উঠবার চেষ্টা করলাম, পারলাম না। ঘর 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 করে সেই শব্দ। বিরাট একটা কাঠের চাকা যেন ঘুরছে। দেওয়ালগুলো সরে সরে গেল। বুঝতে পারলাম আবার পুরনো দেওয়াল ফিরে আসবে, পুরনো পরিবেশ। কিন্তু না, এবার আর কোনো দেওয়ালই ফিরে এলো না। পরিবর্তে কনকনে ঠান্ডা হাওয়া, হাড়ের মধ্যে ঢুকে রক্ত জমিয়ে দেওয়ার মতন অবস্থা। হাত দিয়ে অনুভব করলাম বিছানা উধাও। ভিজে ঘাসের ওপর শুয়ে আছি। শিশিরে ভেজা মাঠ, আকাশে 2-1টা নক্ষত্র মিটমিটে দীপ্তি। তার মানে অনাবৃত আকাশের তলায় মাটির শয্যায় শুয়েছিলাম এতক্ষণ। সারা রাত ঠান্ডায় শুয়ে হাত পা একবার নাড়াবার সাধ্য নেই। কিমে আড়ষ্ট। অনেক কষ্টে উঠে বসলাম। রাত প্রায় শেষ। পূর্ব দিকে
আলোর আঁচড়। এবার ভোর হবে। একটু একটু করে আলো ফুটল। পরিবেশের দিকে নজর দিয়েই এবার আমি চমকে উঠলাম। কবরখানার মধ্যে শুয়ে আছি। একেবারে দুপাশে দুটো কবর। ঝুঁকে পড়ে প্রস্তর ফলকের লেখা পড়লাম, জোয়ান পিটার, জন্ম 1926, মৃত্যু 1950। এপাশের প্রস্তর ফলকে দেখলাম ডরোথি জোন্স, জন্ম 1920, মৃত্যু 1950। জানি না এগিয়ে গেলে অর্থারের কবরও দেখতে পাবো কিনা। আগ্রহ আর সাহস কোনোটাই হলো না। বুঝতে পারলাম মেরুদণ্ড বেয়ে যেন ঠান্ডা একটা শিহরণ বয়ে গেল। বুকের স্পন্দন অত্যধিক দ্রুত। যেমন করে হোক এ পরিবেশ ছেড়ে পালাতেই হবে। সম্ভবত কাল আশ্রয়ের আশায় মাঠে মাঠে ঘুরে ক্লান্ত হয়ে কবরখানার মধ্যেই শুয়ে পড়েছিলাম। তারপর উত্তেজিত মনে বিচিত্র স্বপ্ন দেখেছি। উঠে পড়লাম। রাস্তার দিকে এগোতেই মুখোমুখি দেখা হয়ে গেল একটা শাল গাছের নিচে পাদ্রী দাঁড়িয়ে। আমাকে দেখে বলল, আশা করি ভালোই ঘুমিয়েছেন। এই রাস্তা ধরে সোজা চলে যান, বাস স্টপ পাবেন। প্রথম বাস এখানে আসে 6:10। মাথাটা ঘুরে উঠল। পেছন দিকে ফিরে দেখি ঘন কুয়াশায় কবরাচ্ছন্ন ঢাকা পড়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। পাদ্রীকে বললাম, কাল আমি তো আপনার বাড়িতেই আশ্রয় নিয়েছিলাম। পাদ্রী বলল, হ্যাঁ, এখানে আমার বাড়িতে সবাই বলে কুপার সাহেবের বাংলো। কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। রাত্রে অদ্ভুত সব স্বপ্ন দেখেছি, জোয়ান, ডরোথি আর আর্থারের নৃশংস হত্যাকাণ্ড। জেগে উঠে দেখি কবরখানায় শুয়ে আছি। কি সব বলছেন? ওই তো আমার বাংলো। পেছন ফিরে দেখলাম কিছুই দেখতে পেলাম না। সামনের দিকে চেয়ে দেখলাম গাছতলায় পাদ্রী নেই, একেবারে ফাঁকা। আবার পেছনে দেখলাম কুয়াশা সরে গেছে, কবরখানা পরিষ্কার দেখা যাচ্ছে। প্রস্তর ফলকগুলো শানিত বর্ষার মতো রোদে চকচক করছে। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু তাদের উদ্দেশ্যে আরও একবার বলছি, যদি নতুন হয়ে থাকো আর এইরূপ গল্প পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দিও। আর যারা আমার পুরনো শ্রোতা বন্ধু তাদের উদ্দেশ্যে আরও একবার অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। এর পরের দিন যতক্ষণ পর্যন্ত নতুন গল্প আসছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।